আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী ওরফে কালা মানিক, এই নামটি বর্তমানে খুবই পরিচিত একটি নাম। কিছুদিন পূর্বে চ্যানেল আইয়ের একটি টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করায় ব্যাপক হট্টগোল বাধে। এতে উপস্থাপিকা তাকে ব্যাপক সমালোচনার মুখে ফেলে এবং এর কঠোর প্রতিবাদ জানায়। অনেক ভাই, আপনি অনেক রাগ হয়েছেন, একটু আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মূলত আজকের আলোচনার বিষয় সেটি নয়। গত 5ই আগস্ট 2024 তারিখে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের পতন ঘটে। আর এই পতনের পর থেকেই রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি বিভিন্ন আমলা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিচারপতিদের গা ঢাকা দেওয়ার বিষয়টি আমরা দেখতে পারি। তারই অংশ হিসাবে অ্যাফিলিয়েট ডিভিশনের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী ওরফে কালা মানিক আত্মগোপনে ছিল গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে সিলেটের একটি অংশ দিয়ে ভারতে পলায়নের সময় প্রথমে জনগণের হাতে তিনি ধরা পড়েন, পরবর্তীতে তাকে বিজিবির হাতে তুলে দেওয়া হয় এবং তাকে যে পরিস্থিতিতে আমরা দেখতে পাই সেটি আসলেই খুবই হতাশাব্যঞ্জক। তার মতো একজন প্রভাবশালী বিচারপতি এভাবে পালিয়ে যাবে, বিষয়টি একেবারেই আমাদের কাছে সাধারণ ছিল না। অ্যাফিলিয়েট ডিভিশনের বিচারপতি থাকার সময় অথবা অবসরকালীন সময়ে তিনি সবসময় টকশোতে সরগরম ছিল এবং প্রায়শই দেখা যেত তার সাথে টকশোতে অংশগ্রহণকারী অপোজিশনকে তিনি যাচ্ছে তাইভাবে তুলোধনা করেন এবং তার মান সম্মানের হানি ঘটান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালীন কোনো কিছু বলার সাহস না পেলেও 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং সরকারের পদত্যাগের পরে বিষয়টি একেবারেই উল্টে যায়। বিষয়টিতে নতুন মোড় নেয়। শামসুদ্দিন মানিক, যিনি পূর্বেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন, বিশেষ করে সিনহাকে দেশ থেকে বাধ্য করায় অর্থাৎ জামাত নেতাদের বিচার প্রক্রিয়ার সময় তিনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন। এমনকি প্রধান বিচারপতি এসকে সিনহা অর্থাৎ সুরেন্দ্র কুমার সিনহাকে বাধ্য করা হয়েছিল তাদের ফাঁসি নিশ্চিত করার জন্য। পরবর্তীতে এসকে সিনহা বিষয়টি নিয়ে আপত্তি জানালে তাকে বাধ্যতামূলক দেশত্যাগ করানো হয়। এ কারণে শামসুদ্দিন মানিক ওরফে কালা মানিক ব্যাপকভাবে মানুষের সমালোচনার শিকার হন এবং জনগণের ঘৃণার পাত্রে পরিণত হন। তার এই আজকের পরিণতির জন্য তিনি নিজেই দায়ী। তবে আমরা এতটুকু ভাবতে পারিনি যে তার ধরা পড়ার যে ঘটনাটি সত্যিই আমাদের মনকে নাড়া দেয়, যে এরকম একটি প্রভাবশালী নেতা কিভাবে দেশ ত্যাগ করার চেষ্টা করেছিলেন, কিভাবে পালিয়ে নিজের যান বাঁচাতে চেয়েছিলেন। ধরা পড়ার সময় বিজিবি এবং যমুনা টেলিভিশনের সাংবাদিককে দেয়া প্রদত্ত বক্তব্য আমাদের সামনে উঠে আসে। আমরা সেই বক্তব্যটিকে একটু শুনতে চাইলেই বোঝা যায় যে কী পরিমাণ অর্থ খরচ করে তিনি ভারতে পালাতে চেয়েছিলেন। এক্ষেত্রে তিনি কামিয়াবি পাননি, কারণ যাদের হাত ধরে তিনি ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন তারা তার সর্বস্ব লুট করে তাকে বিজিবির হাতে বা জনতার হাতে তুলে দিয়ে পালিয়ে যান। পরবর্তীতে তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়াটা নিশ্চিত হয়ে যায়। আজকে শামসুদ্দিন মানিককে নিয়ে আর বেশি কথা বাড়াবো না, কারণ এই মুহূর্তে আমাদের শামসুদ্দিন মানিক ওরফে কালা মানিকের চেয়েও খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন, ভারতের অভিমুখে অর্থাৎ ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের অভ্যন্তরে 11টি জেলায় প্রায় 40 লাখ লোক বন্যার পানিতে গৃহবন্দী হয়ে রয়েছে। তাদের জানমালের নিরাপত্তায় তারা এখন পর্যন্ত শঙ্কিত। উদ্ধার কাজও সেভাবে আগায়নি। সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসলেও এখন পর্যন্ত তাদেরকে সেভাবে আমরা সহায়তা করতে পারিনি। বিষয়টি সত্যি আশঙ্কার, কারণ ভারত তাদের বাঁধ খুলে দেওয়ার সময় ন্যূনতম সময়টুকু আমাদেরকে দেয়নি, অর্থাৎ যতটুকু সতর্কতা আমাদেরকে জানানোর দরকার ছিল তার ন্যূনতম সতর্কতাটুকু আমাদেরকে দেখায়নি। ভারতের এহেন আচরণে আমরা সত্যি ক্ষুব্ধ এবং হতবাক। একটি প্রতিবেশী রাষ্ট্র কিভাবে অপর প্রতিবেশী রাষ্ট্রকে এভাবে হুমকির মুখে ফেলতে পারে, তা ভারত ছাড়া হয়তো পৃথিবীর অন্য কোনো দেশ এ ধরনের কর্মকাণ্ড করতে পারে কিনা, এটা একটা প্রশ্নের বিষয় থেকে যায়।
এই মুহূর্তে দেশের প্রায় 11টি জেলার 40 লাখ পানিবন্দী মানুষকে উদ্ধার করাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। এক্ষেত্রে আমাদের সারা দেশের মানুষকে এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে বিভিন্ন ধরনের সহযোগিতার প্রয়োজন। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, তারা উদ্ধার তৎপরতা এগিয়ে এসেছে এবং সাধারণ মানুষ এবং কয়েকটি অর্গানাইজেশন এই উদ্ধার তৎপরতায় এবং ত্রাণ বিতরণে কার্যকরী ভূমিকা পালন করছে। আপনি যদি বন্যা কবলিত এলাকায় আপনার অবস্থান নাও হয়ে থাকে, তাহলে দেশের যে কোনো প্রান্তে আপনি বসবাস করুন না কেন, এই মুহূর্তে একজন বাংলাদেশী হিসাবে আপনার আমার কর্তব্য এই সকল বানভাসী মানুষের কাজে আসার, তাদেরকে আর্থিকভাবে অথবা সম্পদ দিয়ে অথবা শারীরিকভাবে সাহায্য করতে হবে। তাদেরকে এই বিপন্ন অবস্থা থেকে উত্তরণের জন্য সার্বিক সহযোগিতা করা প্রয়োজন। সেই সাথে তাদের জন্য দোয়া করাও প্রয়োজন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই গজব থেকে, এই সংকট থেকে যেন খুব দ্রুত উদ্ধার করেন। একে অপরের জাতি ধর্ম নির্বিশেষে একে অপরের বন্ধু হয়ে একযোগে কাজ করতে হবে। আসুন আমরা সবকিছু ভুলে গিয়ে মানবতার কল্যাণে, মানবতার জন্য নিজ নিজ অবস্থান থেকে তাদের জন্য ভূমিকা রাখি, তাদের জন্য দোয়া করি, তাদের জন্য অর্থ প্রেরণ করি এবং তাদেরকে উদ্ধারে তৎপরতা চালাই। এটা হবে আমাদের সর্বপ্রথম ধর্ম। তো এই বিষয়টাই আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটি করা। আপনারা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। আপনাদের সুস্থতা কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।